পূর্ণেন্দু পত্রী লিখেছিলেন, চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নেই, কিন্তু জল ফুটছে টকবগিয়ে। দিল্লি ভোটের ফলের পর সেই আঁচে এ রাজ্যের রাজনীতির হাঁড়িতেও বুঝলেন জল একেবারে টকবগিয়ে ফুটছে। আর কার ভাগ্যে চাল ডাল আর কার পাতে শাক পাতা পড়বে সেই নিয়ে তরজা একেবারে চরমে। সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন। বঙ্গ রাজনীতি ফুটছে দিল্লি ভোটের আঁচে। ভাই গেছে, এবার দিদি ভাই যাবে, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। 26-এ একাই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় ফিরবে, দাবি মুখ্যমন্ত্রী। দিল্লির ভোটের ফল কি প্রভাব ফেলবে এই রাজ্যে? দ্বিতীয় প্রশ্ন। দিল্লি হরিয়ানায় কংগ্রেস ও আপ একে অপরকে সমর্থন করলে ফল এইরকম হতো না। বাংলায় একলা চলোর বার্তা দিয়ে জোট শরিকদের আক্রমণ তৃণমূল নেত্রী। গোয়া, ত্রিপুরা আর মেঘালয়ে ভোট কেটে বিজেপি সুবিধে করেছে তৃণমূল পাল্টা কংগ্রেস। এরপর ইন্ডিয়া জোটের আদৌ কি কোনো অস্তিত্ব রইল? তৃতীয় প্রশ্ন। সংগঠনের রাশ তাঁরই হাতে। পরিষদীয় দলের বৈঠকে ফের একবার বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাসকে বিশেষ দায়িত্ব, উল্লেখ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেয়া তালিকার। বিধানসভা ভোটের আগে দলে কি ক্রমশ গুরুত্ব কমছে অভিষেকের? চতুর্থ প্রশ্ন। একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়ে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হলেন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে মুখ্যমন্ত্রী হওয়া অরবিন্দ কেজরিওয়াল। 26-এর ভোটে কি তৃণমূলের চিন্তার কারণ হতে পারে দুর্নীতি ইস্যু? পঞ্চম প্রশ্ন। যোগ্য অযোগ্য বাছাই নিয়ে রয়ে গেল সংশয়। আসল ওয়েমার না থাকাতেই সমস্যা। 26,000 চাকরি বাতিল মামলায় শুনানির শেষ দিনে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যোগ্যদের চাকরি গেলে তার দায় এড়াতে পারে এসএসসি। তবে শুরুতেই দেখাবো দিল্লি ভোটের আঁচে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। দেখুন। 2026-এর বিধানসভা নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলী ক্ষমতায় ফিরবে। প্রায় 3 দশক পর দিল্লি জিতে যখন বঙ্গ দখলের লক্ষ্যে ফের একবার ঝাঁপাচ্ছে বিজেপি, তখন সোমবার তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে এই দাবিই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না। মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয়। তিনি স্বপ্ন দেখতে পারেন, তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু বাস্তব খুব কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি। ইতিহাস গবেষকদের মতে 1556 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসে সমগ্র বাংলা, বিহার, ওড়িশা দখল করে নিজের অধিকারে আনেন। রাজনৈতিকভাবে এই 3টি রাজ্যের গুরুত্ব অপরিসীম। বিহার বহু আগেই বিজেপির ঝুলিতে এসেছে। তারপর থেকেই তাদের লক্ষ্য ছিল বাংলা ও ওড়িশা। भारतीय जनता पार्टी का सुवर्ण काल नहीं है। भारतीय जनता पार्टी का सुवर्ण काल तभी आता है जब ओडिशा, बंगाल और 2019 का चुनाव फिर से भारतीय जनता पार्टी पूर्ण बहुमत के साथ जीते। ইতিমধ্যে বিজেপির কলিঙ্গ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে। একদা দিল্লি বিধানসভায় কার্যত অপরাজেয় কেজরিওয়ালের দলকে এবার যমুনায় ছুঁড়ে ফেলে দিয়েছে তারা। এবার বিজেপির নজর ফের বঙ্গের তখ্তের দিকে। দেখুন, ভাই গেছে, এবার দিদি ভাই যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি আসতেন, ওনার সফরসূচি শেষ হতো না অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করে। এবং অরবিন্দ কেজরিওয়াল বলেও ছিলেন যে আমি তো ওনার পরামর্শই চলেছি, ওনার নির্দেশেই চলেছি। আর বিভিন্ন সময় আপ আর তৃণমূলের মধ্যে যে ভালোবাসা শুধু সর্বজন বিদিত। এবার প্রচারও এসেছিল তৃণমূল কংগ্রেস। সেজন্যই বলছি, ভাই গেছে, এবার সময় দিদি ভাইও যাবে। ও তো দিবা স্বপ্ন সবসময় দেখে। সে 2019-এ দেখেছে, 2021-এ তো চলেই গেছিল। ওদের তো একটা লিস্ট বেরিয়ে গেছিল, কে চিফ মিনিস্টার হবে, কে ডেপুটি চিফ মিনিস্টার হবে, কে ফাইন্যান্স মিনিস্টার হবে, তার তো লিস্ট বেরিয়ে গেছিল। ওদের তো স্বপ্ন তো ওরা সবসময় দেখে। চিন্তা করো না কোনো, একদম বলে দিচ্ছি 30 পেরোবে না। 30 পের ওপর পেরোনোর কোনো জায়গাই নেই। ওদের বিজেপি থেকে বিরোধী দলনেতাও আসবে না। অত সহজ না। ভাই চলে গেলে দিদি চলে যাবে। ভাই তো বিজেপিতে অনেকদিন আগেই চলে গেছে, শুভেন্দু ভাই। তা বলে কি দিদি চলে গেছে? আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে দিল্লির যুদ্ধের ফল যেন এখনই বাংলার যুদ্ধের দামামা বাজিয়ে দিল। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দেখুন, দিল্লির বিধানসভা ভোটে বিজেপির ঝোড়ো ব্যাটিং আর আপের ভরাডুবির অভিঘাত জাতীয় রাজনীতিতে পড়বে, এটাই তো স্বাভাবিক। আর হলোই বা দেশের রাজধানী আমাদের এই শহর থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে। কিন্তু সামনের বছর বিধানসভা ভোটে বঙ্গের ভবিষ্যৎ নিয়ে অনিবার্য চর্চায়
তর্কপ্রিয় বাঙালি এখনই মেতে উঠবে, এটাও কিন্তু স্বাভাবিক। তাই খুব স্বাভাবিকভাবেই দিল্লির ভোটের আঁচে ফুটছে বাংলা। বাংলার বিজেপি নেতারা তো ওই ভাইয়ের পর দিদি ভাইয়ের পতনের স্বপ্ন দেখছেন, তো অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একাই 2/3 আসন পেতে চূড়ান্ত আত্মবিশ্বাসী। ঠিক এই জায়গা থেকে আজকের আলোচনা শুরু করব। দেখুন, ভোট চর্চার একটা সঞ্চালকের সুবিধে হচ্ছে যে জয়ী বা পরাজিত দু দলের ক্ষেত্রেই কিন্তু প্রচুর যুক্তি থাকে। আমি প্রথমে সজলকে দিয়ে শুরু করব। সজল, প্রথমেই জয়ের জন্য অভিনন্দন, এবং এক্সিট পোল যা দেখিয়েছে সেটা ছাপিয়ে যাওয়া বেশ কয়েকটা ক্ষেত্রে, সেটার জন্য অভিনন্দন। কিন্তু কথায় আছে যে ওই স্বপ্নের পোলাওয়ে ঘি ঢালতে কখনো কার্পণ্য করতে নেই। আমি এই রাজ্যের ক্ষেত্রে অমিত শাহ 1 কোটির সদস্য সংগ্রহের একটা টার্গেট দিয়েছিলেন, তার ধারে কাছে যাওয়া গেল না। সাংগঠনিক নির্বাচন শুরু হলো, মণ্ডল পর্যায়ে রমরম করে চলছিল, হঠাৎ 5 তারিখে স্থগিত হয়ে গেল। 10টা বিধানসভার উপনির্বাচন 2 দফায় যদি ধরি, তাতে বিজেপি একটা জিততে পারলো না। এমনকি মাদারিহাট, যেটা উত্তরবঙ্গের একেবারে দুর্গ বিজেপির, সেটা হাতছাড়া হলো। আমি বলছি দিল্লি দুরাস্ত কি মনে হচ্ছে না? অথবা আমি যদি এইভাবে বলি যে দিল্লি কিভাবে রাজ্য বিজেপিকে পথ দেখাচ্ছে? না, প্রথম বলি দিল্লি দুরস্ত, এটা কি আপনারও মনে হয়? হ্যাঁ, এটা আমি জিজ্ঞাসা করছি, কারণ রাজনীতি সবসময় সম্ভাবনার খেলা। দেখুন, এই জন্মে দাঁড়িয়েই এই কেজরিওয়াল বিভিন্ন জায়গায় বলেছেন, এক জায়গায় না একাধিক জায়গায় বলেছেন যে আমার জীবনদশায় এই জন্মে তো হবে না, দুসরা জন্ম লেনে পড়েগা। একদম, নরেন্দ্র মোদীকে আবার তো বেচারির এর জন্ম তো শেষই হলো না, পরাজিত জীবন কেমন ভাবে কাটান এখন সেটাই দেখার বিষয়। হ্যাঁ, কিন্তু বহু রাজ্যেই বিজেপি নেতারা জয়ের আগে যা প্রেডিক্ট করেছিলেন তার অর্ধেক হয়নি। সুতরাং ভবিষ্যৎবাণী সব নেতার ক্ষেত্রেই কখনো মেলে, কখনো মেলে না। এটা তো ঠিক কথা। এটা নিয়ে তো আমি তো বললাম যে সম্ভাবনার খেলা। বহু রাজ্যে যেমন মেলেনি, সেটা অধিকাংশের বেশি রাজ্যে মিলেছে বলে আজকে বোধহয় আজকে নিলে বোধহয় 19টা রাজ্যে আমরা এই মুহূর্তে রয়েছি, তো বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রেই মিলেছে। কিন্তু দিল্লি কিভাবে বাংলাকে পথ দেখাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ দখল করতে 35 বছরের বেশি সময় লেগে গেছে, কংগ্রেসের হয়ে, তারপর বাকিটা তৃণমূলের হয়ে। আর আমাদের প্রত্যাশাটাও অনেকটা বেশি গগনচুম্বী। আমরা খুব তাড়াতাড়ি সাংগঠনিক অতটা শক্তিশালী না হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেগেটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য বেঙ্গল, সেটার জন্য আমাদের প্রত্যাশাও অনেক বেশি ছিল। সেটা হয়তো সফল হয়নি, কিন্তু এটা তো ঠিক আমরা যেভাবে 77 আমরা যেভাবে সংখ্যাটায় পৌঁছেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এক লাফে ওই 2-3 থেকে একেবারে 77-এ মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবনদশায় কখনো দেখাতে পারেননি। দেখুন, আমি আপনাকে বলি, এখন অবশ্য কেনাবেচা বা যাওয়া যাওয়ির ক্ষেত্রে কেনাবেচা কথাটা উইথড্র করলেই ভালো হয়, প্রমাণ তো নেই। সুতরাং বলবেন না কেন, আপনি বলুন না। ঘোড়া কেনাবেচা, ঘোড়াদের প্রার্থী না করলেই হয়, গাধাদের প্রার্থী না করলেই হয়। আমি বলছি কিন্তু 77 আর নেই, অনেকটা নেমে গেছে, 60-এর ঘরে চলে এসেছে। মানুষের ম্যান্ডেটটা কিন্তু নেমে যায়নি। আমার 77 সংখ্যাটা বড় কথা নয়, দুটো লোককে আপনি সরাতে পারেন, হারাতে পারেন, কিনে নিতে পারেন, বিক্রি করতে পারেন, কিন্তু মানুষের যে ম্যান্ডেট, ধরুন এবারে আমরা ভোট সিট কম পেয়েছি, এবারে লোকসভা নির্বাচনে আমরা অনেকগুলো সিট কম পেয়েছি, কিন্তু আপনি যদি দেখেন মানুষের ম্যান্ডেট মানে ভোটের নিরিখে যদি আপনি বিচার করেন, তাহলে 5 লক্ষের বেশি ভোট এবারের নির্বাচনে আমরা পেয়েছি। 5 লক্ষের মানে কম ভোট গত 21-এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কিন্তু এবারে পেয়েছে। এবারে দেখুন, ওদের মধ্যে সব মুখে যা আসছে বলে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন না, ওনার প্রধান মুখপত্র মাননীয় শ্রী কুণাল ঘোষ, তিনি রোজ বলছেন 250 সিট 250 সিট 250 সিট। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 196টা পাবে, মানে 2/3 করলে আমি এখানে ক্যালকুলেট করলাম 196 বেরোলো, যদি আমার অঙ্কে ভুল না হয়। আবার আরেকজন ওই কল্যাণ না অকল্যাণ কি আছে, তিনি বলেছেন 30 পেরোবে না। এই যে কথাগুলো, এগুলোর যেমন যুক্তি নেই। আপনি স্বাভাবিকভাবে আপনি আমাকে শুধু বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দেবেটা কেন? একটা হচ্ছে বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে আপনারা আলোচনা করবেন, হ্যাঁ আছে, আগামী দিনেও হয়তো কিছু থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অ্যাবসলিউট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে নির্বাচিত হননি। সিপিএম এর বিরুদ্ধে ভোটে, নেগেটিভ ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈতরণী পার করেছিলেন। সেটা 2011, তারপরে এতগুলো ভোটে তৃণমূল বলেই বের করেছে। মাদারিহাট সহ আরো বিভিন্ন অ্যান্টি ইনকামবেন্সির ভোটে নয়, সেটা উল্টো দিকে যাবে। প্রত্যেক দিন কিন্তু আমাদের ভোট বেড়েছে, প্রত্যেক দিন। দেখুন, বাঙালির ঘুম একটু দেরিতে ভাঙে। 21শে জুলাইয়ের পরও কিন্তু আমরা বাংলা দখল করতে পারিনি। হ্যাঁ, নন্দীগ্রামের পরেও দখল করতে পারি। সজল বলছে বাঙালির ঘুম একটু দেরিতে ভাঙে।
ও শুরু করলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 3 দশক অপেক্ষা করতে হয়েছে। তবে স্পষ্টতই দিল্লি দেখে এতটা উৎসাহী রাজ্য বিজেপি যে 3 দশক কেন, আর 26 অবধি ওইটুকু অপেক্ষা তারা করার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছে, যে 26-এ তাদের অপেক্ষা শেষ হবে, এটা নিয়ে তারা আত্মবিশ্বাসী। ঠিক উল্টো দিক থেকে আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এক হচ্ছে যে আপের যদি দেখো যে উত্থানের সব থেকে ভালো একমাত্র কার্যত কারণ ছিল দুর্নীতির বিরুদ্ধে আপের লড়াই। আমাদের প্রত্যেকের মনে আছে যে ইন্ডিয়া এগেনস্ট করাপশন, সেই মঞ্চ, আন্না হাজারির পেশায় নতুন চরিত্রের আবির্ভাব হলো, তার নাম অরবিন্দ কেজরিওয়াল। সেই অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে, অনেকে বলছিলেন যে একেবারে ধূমকেতুর গতিতে তিনি শটান উঠে গেলেন কোথায়? দিল্লির মুখ্যমন্ত্রীর চেয়ারে। আর এই নির্বাচনে আমরা দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া দুজনেই দুর্নীতির মামলায়, আবগারি দুর্নীতিতে জেলে ঢুকলেন। ঠিক এইখান থেকে একাধিকবার সুপ্রিম কোর্টে বেলটেল রিজেক্ট হলো, সেই নিয়ে আমরা অনুষ্ঠানও করেছি। অর্থাৎ আপের ইউএসপি ছিল যেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সেখানে আপের বিরুদ্ধে এই নির্বাচনে অন্যতম বড় ইস্যু হলো যে কোভিডের সময় তৈরি হওয়া একটা শীষ মহল বলে বিজেপি সজলদের দল বারবার ঠাট্টা করতো, একটা বিপুল প্রায় 45 কোটি টাকার বাংলো মুখ্যমন্ত্রীর জন্য তৈরি হচ্ছিল, যার পর্দার দামই নাকি 6 কোটি। বারবার সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেস আর বিজেপি, দিল্লিতে আপের বিরুদ্ধে এই দুর্নীতির অস্ত্র শানিয়েছেন। ভারতীয় রাজনীতিতে চিরকাল বলা হতো যে দুর্নীতি কখনো খুব একটা বড় ইস্যু হয় না, কিন্তু দিল্লি দেখিয়ে দিল নিঃসন্দেহে অন্যতম বড় ইস্যু আপের ভরাডুবির ক্ষেত্রে বড় ফ্যাক্টর সেই দুর্নীতি। ঠিক এই জায়গা থেকে অনির্বাণের কাছে আসবো, যে দুর্নীতি নিয়ে বারবার বিরোধীরা এই রাজ্যের শাসককে বিঁধেছে। দলের প্রাক্তন মহাসচিব এবং অন্যতম হেভিওয়েট নেতা, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জেলে। দুর্নীতি ইস্যু হলে তৃণমূল কি চাপে পড়বে 26-এ? দেখুন, দিল্লিতে আপ কেন হারলো তার পেছনে দুর্নীতি একটি কারণ, আরো কিছু কারণ আছে কিনা এনে একাধিক আলোচনা হয়ে গেছে, একাধিক কারণ আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, দিল্লি যতই 70টি বিধানসভা আসন থাক, আদতে একটি খুব বড় কর্পোরেশনের মতো, মানে গোটা একটি ফুল স্টেট বড় রাজ্যের যেরকম ভাবে নির্বাচন হয়, দিল্লির ক্ষেত্রে বোধহয় কথাটা, এবং অনেকে বলছেন হাতে পুলিশ নেই, এটাও একটা ফ্যাক্টর। এটা হতে পারে একটা ফ্যাক্টর, কিন্তু এট দি এন্ড অফ দি ডে প্রায় পুরোটাই একটা আরবান একটা স্টেট, প্রায় পুরোটাই, কিছুটা হয়তো গ্রামাঞ্চল রয়েছে, কিন্তু গোটাটা একটা বিশাল বড় কর্পোরেশন। রাজ্য সরকারটা আদতে কর্পোরেশনের মধ্যেই কাজ করে, তাতে এর বেশি খুব কিছু কাজ নেই, এটা অনেকে বলে থাকেন। তার সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা, রাজধানীও নিশ্চয়ই দেশের রাজধানী, দেখুন রাজধানীটা রাজ্য হিসেবে, একটা শহর হিসেবে হয়েছিল, তারপর সেটা বাড়তে বাড়তে গিয়ে একটা গোটা রাজ্যের, আবার অনেক ইউনিয়ন টেরিটরিও বলেন যেহেতু এলজি ইত্যাদি রয়েছে। আমি সেটা যাচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে দিল্লির সঙ্গে আপনি পশ্চিমবঙ্গ কেন অন্য কোনো রাজ্যেরই কোনো ইউনিয়ন টেরিটরি ছোটোখাটো তুলনা করতে পারেন, কোনো পূর্ণ রাজ্যের তুলনাটা এই কারণে অবান্তর, কারণ আপনি যদি তুলনা করতে, আপনি ঝাড়খণ্ডের সঙ্গে করুন, পাশের রাজ্য উড়িষ্যার সঙ্গে করতে পারেন। ভারতবর্ষ এত বৈচিত্র্যপূর্ণ দেশ না, আমি তোমার সঙ্গে একমত যে কোনো রাজ্যের সঙ্গে কোনো রাজ্যের ওইভাবে ফর্মুলায় তো চলেই না। আমি আরো ডিফারেন্ট বলছি, ওখানে তো 70টা আসন, এইখানে প্রায় 3 গুণ, 294, প্রায় 3 গুণ আসন পশ্চিমবঙ্গে রয়েছে। সেখানে বিজেপির নেতারা উড়িষ্যা জেতার পর যদি বলতেন যে এইবার পাশের রাজ্য আমরা জিতবো, আমি তবু বলতে পারতাম যে হ্যাঁ, পাশের রাজ্য জিতেছে, তাদের একটা কনফিডেন্সের ছোঁয়া লাগলেও লাগতে পারে। প্রায় 2000 কিলোমিটার দূরে দিল্লি জিতে, তাও সেখানে প্রায় 26 বছর পর তারা জিতেছে। নিঃশব্দে তো উড়িষ্যাও বিজেপি জিতল। আমি তো বললাম, সেটাই আপনাকে বলছি যে উড়িষ্যা জেতার পর কিন্তু তারা এই হুহুঙ্কারটা দেননি। কেন দেননি? কারণ তারা জানেন যে দিল্লি নিয়ে যে নাচানাচিটা এখন করা যায়, এটা একটা সেফ ডিস্টেন্স আছে, যে দিল্লি নিয়ে বুলেট হলে তো দিলাম, আদৌ তো কেন কিছু পারবো না। এবার কথাটা আমি কেন বলছি, আপনি দুর্নীতির প্রসঙ্গ তুললেন, দিল্লিতে আপের বিরুদ্ধে যা দুর্নীতির অভিযোগ বিজেপি তুলেছে, তাদের অন্যতম বড় মুখ ধরুন মনীষ সিসোদিয়াকে তুলে নিজের দলে বসে প্রধান বিরোধী দলনেতা করেনি তো, এখানে করেছে। 2021 সালের 120 জনের বেশি প্রার্থী বিজেপির যারা ছিলেন, প্রত্যেকে তৃণমূল থেকে যাওয়া সেই লোকজন যাদেরকে তারা বিজেপি চোর বলেছিল। শুভেন্দু অধিকারী তো অনেক বড় নাম, বাকি অনেক রয়েছে, যে বিশ্বজিৎ কুন্ডু থেকে শুরু করে প্রচুর নাম, তারাই চোর বলেছিল, তারাই দলে নিয়ে প্রার্থী করেছে। এবং এখনও তারা যে বিজেপি ছেড়ে সবাই সব বেরিয়ে গেছেন এমনটা নয়, আজকে সজলবাবুর মতো এরকম প্রচুর লোক রয়েছেন যারা আদৌ আদি বিজেপি নয়। দিল্লির বিজেপির ক্ষেত্রে কিন্তু ঘটনাটা আদৌ সেরকম ছিল না। সেখানে প্রবেশ বর্মা, যিনি ধরুন অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন, তিনি পুরনো বিজেপি নেতা, তার বিরুদ্ধে, তার রাজনীতির বিরুদ্ধে আমার 1000টা কথা বলার আছে, কিন্তু তিনি কিন্তু শুভেন্দু অধিকারী নন। এবার শুভেন্দু অধিকারীকে চোর
চোর বলে দলে নিয়ে তারপর আমি বলছি এবার আমি জিততে যাব, এতে মানুষের কাছে কি মেসেজ যায়, এইটা একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয়ত সজলদা বলছিলেন যে আমরা 40% কাছাকাছি ভোট ইত্যাদির কথাটা বলছিলেন, ঠিক বলেছেন। উনি যদি খেয়াল করতেন উনি জানতেন যে পশ্চিমবাংলার ইতিহাসে বিধানসভায় যারা অপোজিশনে থেকেছে, সেটা কংগ্রেসের বিধান রায়ের পর থেকে যদি পরপর আমরা দেখতে থাকি, ওই আনুমানিক 40% আশেপাশে ভোটটাই পেয়েছে। কি বলেন 40%? না না না, তোমাদের ভোট পার্সেন্টের কথা ভেবে এসেছে কি বলবে, আমার কাছে আমি থাকলে আমার কাছে ভোট পার্সেন্টের কথা বলেছো তোমরা, ভোট পার্সেন্টেজের কথা আমি বলিনি। আমি বলছি আমাদের ভোট বেড়েছে। আমার বক্তব্য একটাই যে দিল্লি যতই আদি বিজেপি তারা যথেষ্ট শক্তিশালী জায়গায় থাক না কেন এবং তাদের দলের প্রতি লয়্যালটির প্রশংসা হোক না কেন, আমি সজলের কাছেই যাব, কিন্তু এটাও মানতে হবে 27 বছর পর বিজেপি কিন্তু ক্ষমতায় এসছে। অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী তখনও দিল্লি বিজেপির দখলে ছিল না। দলটা তো আমার 100 বছরের নয়, দলটা তো আমার 150 বছরের নয়, দলটার ইতিহাস তো অনেক ছোট। আমি বলছি 0%-এ করাপশান আপ, সে যদি যেতে পারে তাহলে 100% করাপশানের তৃণমূল সেও সাফ হবে। এটা শুধু সময়ের অপেক্ষা। আপনি দিল্লির শীষমহল বলেছেন, যেটা দিল্লির শীষমহল সেটাই কলকাতা শহরের শান্তিনিকেতন, এর মধ্যে বিরাট কিছু নেই। আমি বলছি শুনুন, আজকে ওদের মনে হয়েছে একদম কর্পোরেশন, ভাগ্যিস মিউনিসিপ্যালিটি বলে দেয়নি। আমার প্রশ্ন হচ্ছে যখন তুমি বুঝলে কর্পোরেশন, যখন বুঝলে মিউনিসিপ্যালিটি, আমার প্রশ্ন হচ্ছে সেই নির্বাচনে তুমি অংশগ্রহণ করতে গেলে কেন? সেই নির্বাচনে আপনি অফিসিয়ালি যখন সমর্থন দিলেন তখন তো বলেননি আমি কর্পোরেশন ইলেকশনে সমর্থন দিচ্ছি। আঙুর ফল টক যখন হেরে গেছে তখন বলছো ওইদিকে তাকিও না, ওইদিকে তাকিও না। এখানে পরিষ্কার কথা, দিল্লির নির্বাচনে নিশ্চিতভাবে তৃণমূল আম আদমি পার্টিকে সমর্থন করেছিল, সমাজবাদী পার্টি করেছিল। আমি এখানে দিল্লির নির্বাচনে আপ হেরে গেছে বলে আঙুর ফল টক টক বলিনি, আমি বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে এইটা বুঝিয়ে দিচ্ছিলাম যে দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাকি কোনো পূর্ণ রাজ্যের তফাৎটা কোথায়, এটা তার মাথায় ঢুকবে না। আমি এই পার্টে আসবো। দেখুন, আঙুর ফল টক না মিষ্টি আমরা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে এই দিল্লির নির্বাচনে জয় এবং তাদের পারফরমেন্সকে সামনে রেখেই পাঞ্জাবে কিন্তু আপ সরকারটা দখল করেছিল। সুতরাং হ্যাঁ, দিল্লির গুরুত্ব যথেষ্ট। আরেকটা কথা অনির্বাণ বললো, সজলের আলোচনায় উঠে এলো দুর্নীতি, আমি একটু সরিয়ে রাখছি, আসবো তাতে। কিন্তু তার আগে সৌম্যর কাছে আসার আগে আমার পরের প্রতিবেদন দেখাবো। পাঞ্জাবের কথা বলছিলাম না, পাঞ্জাবে কিন্তু 30 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে কংগ্রেস ইতিমধ্যেই দাবি শুরু করেছে। অর্থাৎ দিল্লির পরের টার্গেট কি পাঞ্জাব? সোজা রাস্তায় না ঘুরপথে আমরা জানি না, নজর আছে। কিন্তু এখান থেকে আমরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় তার একটি বৈঠকে বলেছেন যে আপ এবং কংগ্রেস তাদের মধ্যে যদি সহযোগিতা হতো তাহলে এই ফলাফল হয় না। আমি এর বিশ্লেষণে আসবো, সৌম্যর কাছে তো আসতেই হবে, কিন্তু তার আগে প্রতিবেদন। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ভরাডুবির পর ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ অন্ধকার। জোটের মিটিংয়ে একদা একসঙ্গে বসে থাকতে দেখা গেলেও দিল্লির ভোটের ফল বেরোনোর পর এখন কংগ্রেস আম আদমি পার্টির নেতা নেত্রীরা একে অপরের দিকে গোলাগুলি নয়, একেবারে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছেন। এমনকি পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টির 30 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলেও দাবি করছে কংগ্রেস। আর এই আবহেই এবার দিল্লির ফলাফল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনলেন সদ্য হরিয়ানার বিধানসভা ভোটকেও। সোমবার পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, দিল্লিতে আম আদমি পার্টিকে কংগ্রেস সহযোগিতা করলে আর হরিয়ানায় কংগ্রেসকে আম আদমি পার্টিকে সমর্থন করলে এই ফল হতো না। অর্থাৎ তার দাবি, দিল্লি এবং হরিয়ানায় আপ ও কংগ্রেস জোট করে লড়লে বিজেপি জিততে পারত না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তত্ত্ব মানতে নারাজ বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না। বলেছিলেন 25 তো ছাড়ো, 50-এও বিজেপি কিছু করতে পারবে না। তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে। নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক, উড়িষ্যার খবরও লোক দেখেছে। কংগ্রেসও আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিয়েছে গোয়া কিংবা ত্রিপুরার ভোটে তৃণমূল অতীতে কি করেছে। আপনি যেরকম ত্রিপুরা, মেঘালয়, আসাম সব জায়গায় গিয়ে ভোট কেটেছেন, অরবিন্দ কেজরিওয়ালও চলে গেছিল হরিয়ানাতে, গুজরাতে গিয়ে 13% ভোট কেটেছিল। এরা বিজেপির হয়ে পর্দার পিছন থেকে অপারেট করে, যেমনি বাংলার মাননীয়া তেমনি অরবিন্দ কেজরিওয়াল।
তবে হরিয়ানা কিংবা দিল্লিতে কংগ্রেস ও কেজরিওয়ালের জোটের পক্ষে সওয়াল করলেও পশ্চিমবঙ্গে তিনি একাই চলবেন তা স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের কাউকে দরকার পড়বে না। এ রাজ্যে কংগ্রেস দুর্বল, তৃণমূল একাই যথেষ্ট। পাল্টা বঙ্গ বিধানসভায় শূন্য কংগ্রেসও তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি। কোন রাজনৈতিক দল আপনার দলের সঙ্গে আর একসঙ্গে যাবে না, এটা আপনি বুঝে গেছেন। আপনার দলের সাথে এখন একমাত্র ওই সিন্ডিকেট, বালি, গরু চুরি এইসব লোকেরাই হাত ধরবে। দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস নয়, অরবিন্দ কেজরিওয়ালকেই সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 2 সাংসদ মহুয়া মৈত্র এবং শত্রুঘ্ন সিনহা কেজরিওয়ালের দলের হয়ে দিল্লিতে প্রচারও করেছিলেন। আর এবারের দিল্লির ভোটে কেজরিওয়ালের দলের হয়ে ময়দান প্রস্তুত করতে নেমেছিল ভোট কৌশলী সংস্থা আইপ্যাকও, যারা একটা সময় তৃণমূলের হয়েও কাজ করেছে। অর্থাৎ কেজরিওয়ালের হার মানে আইপ্যাকের ঝুলিও শূন্য। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি যে দিল্লির ফল প্রকাশের পর কংগ্রেস এবং আপ পরস্পরের দিকে একেবারে শানিত ছুরিকা হাতে আক্রমণে নেমে পড়েছে, রূপকার্থে বললাম অবশ্য। আর এখানেই ইতিমধ্যেই কংগ্রেস প্রেস কনফারেন্স করে বলছে যে ক্ষমতাসীন আম আদমি পার্টির 1-2 নয়, 30 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। আমি জানি না, আবার বলছি, সোজা রাস্তা না ঘুরপথ, আদৌ কোনো সমীকরণ পাল্টাচ্ছে কিনা আমাদের নজর থাকবে। কিন্তু সৌম্যর কাছে আসবো আমি আরেকটা বাংলা প্রবাদ দিয়ে, যে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, কংগ্রেস নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করেছে। অর্থাৎ যুগ্মভাবে কংগ্রেস এবং আপের ওপর এই ফলাফলের দায় চাপিয়েছেন। তিনি বলছেন যে দিল্লির ভোটে কংগ্রেসের যদি আপের সঙ্গে সহযোগিতা করত বা হরিয়ানার ভোটে এটা হতো, তাহলে এই ফলাফল হয় না। কিন্তু এটাও সম্ভব মাথায় রাখতে হবে যে পরপর 3টে নয় 6টা ভোটে লোকসভা বিধানসভা মিলিয়ে কংগ্রেস দিল্লিতে শূন্য পেল। শূন্য না, আপনার এখানে আসার আগে আজকে একটা বাংলা সিনেমা দেখছিলাম, খুব ভালো লাগছিল। হ্যাঁ, ওই সোহম চক্রবর্তীর একটা সিনেমা, ওই ফান্দে পড়িয়া বগা কান্দে রে, দারুণ সিনেমা, আপনিও দেখবেন, মানে খুব কমেডি সিনেমা আর কি। তো এখন ওই সব বলে তো কোনো লাভ নেই। আসলে দেখুন, আমরাই তো শিখছি। বাসুদ্দিনের বিখ্যাত গান বগাটাকে, সেটাই সেটা আমরা উই আর অন দ্য লার্নিং প্রসেস। মানে এই গোয়া বলুন, পাঞ্জাব বলুন, তারপরে ধরুন মেঘালয় বলুন, ত্রিপুরা বলুন, তারপরে চণ্ডীগড়, হ্যাঁ, গুজরাট, তো এই সব জায়গায় মানে গোয়া, পাঞ্জাব, হরিয়ানার বদলা হলো দিল্লিতে। আমরা বলছি, সেটা বলছি না তো, আমরা বলছি যে দেখুন একটা ছোট্ট বলছি, কংগ্রেস পেল গোয়াতে 23.5 মতো ভোট পার্সেন্ট, আবার দেখবেন ওই আপ পেল 12.8%, আবার দেখবেন একা রামের রক্ষে নেই সুগ্রীব দোষর। আপ শুধু দিয়ে তো হবে না, তৃণমূলও চলে গেল সেখানে। সেখানে কত পার্সেন্ট ভোট? 9.2%, মানে দুজনের মিলিত ভোট কেটে মোটামুটি এনশিওর করলো আর কি। তো এরকম করে 6টা রাজ্যে করার পরে আমরা দেখুন, আমরা তো একটা এনজিও নয়, আমরা তো পলিটিক্যাল পার্টি। আমরা দিল্লিতে একটা দুর্নীতিগ্রস্ত পার্টির বিরুদ্ধে লড়াই করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেখানে সাপোর্ট করেছেন। আপনারা কংগ্রেসের ঘাড়ে দোষ দিচ্ছেন কেন? আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আপকে এই কথাগুলো বলেছিলেন গোয়াতে যখন গেছিল, বা উনি যখন ত্রিপুরাতে গেছিলেন ওনার দল, তখন কি এই কথাগুলো মাথায় ছিল, বা উনি কি বলেছিলেন? আমি জানতে চাইছি যে ধরুন এই গুজরাটে যখন গিয়ে কেনাবেচা শুরু করলো আপ, তখন কি এই পরামর্শগুলো মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী দিয়েছিলেন কি, যে বিজেপির হাত শক্ত হচ্ছে, এটা করো না, এটা করা উচিত নয়? আমি জানতে চাইছি যে কিন্তু অবস্থান তো পাল্টা। সৌম্য, আমি বলছি যে আজকে যে আপের বিরুদ্ধে কংগ্রেসের এত দুর্নীতির অভিযোগ শীষমহল দেখিয়ে, আমি বলছি অরবিন্দ কেজরিওয়াল যখন লিকা স্ক্যামে অ্যারেস্ট হলেন, প্রকাশ্যে কেজরিওয়ালের স্ত্রীকে সমবেদনা জানিয়েছিলেন রাহুল গান্ধী। হ্যাঁ, তো শুনুন, আমি সেইটা হঠাৎ রাতারাতি দুর্নীতিতে পাল্টে গেল কি করে? আপনি এখন মনে করছেন যে মানে বিরোধিতার ঐক্য না, ঐক্যের বিরোধিতা করতে হবে, আর বারবার কংগ্রেসকে বলবেন। আচ্ছা, আপনি বলুন তো, এই যে 4টে রাজ্যের নির্বাচন হয়ে গেল এই দিল্লির আগে, মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে, আপনি তো পুরনো সাংবাদিক, আপনি দেখেছেন একটা রাজ্য বলতে যে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে, ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়লাভ করাতে হবে, একটা নিদর্শন আপনি দেখান? উত্তর আছে? উত্তর না। তাহলে এই যে কুম্ভমেলায় হারিয়ে যাওয়া 2 ভাই বোন আরএসএসের, তো এই আরএসএসের ভাই বোনদের এদেরকে বাঁচাতে হবে। তো এদের বাঁচাতে গেলে তো মাঝে মাঝে এইসব বুদ্ধি দিতে হবে। তো আমরা কিছু করিনি, আমরা ওনার থেকে শিখেছি। এবং আমরা আমি অনির্বাণের কাছে শুরু হলো। হ্যাঁ, অনির্বাণ, একটা জায়গায় আমি সৌম্যর সঙ্গে একমত যে কংগ্রেস তো সত্যি রামকৃষ্ণ মিশন বা দাতব্য প্রতিষ্ঠান নয়। আমি বলছি, জোট না হলে জোট শরিকের কথা মাথায় রেখে তারা প্রার্থী বিড্র করবে কেন? তারা লড়বে, এবং রাজনৈতিকভাবে তাতে যদি ভোট কাটাকাটি হয় তাহলে হবে। ঠিক। আচ্ছা, আপনি বলুন তো, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়
তিনটে বড় রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হয় সেখানে কোন দল গিয়ে কংগ্রেসের ভোট কেটেছিল যে তারা একদম রুলিং পার্টি হিসেবে প্রায় মধ্যপ্রদেশ ছিল না, বাকি দুটোতে ছিল, তারা হেরে ভূত হয়ে গেল এবং তার সরাসরি প্রভাব গিয়ে পড়লো লোকসভা নির্বাচনে। কোন পার্টি ছিল সেখানে? কেউ তো যায়নি তাদেরকে খোঁচাতে। আর তারা গোয়া, গুজরাট, বাকি বিভিন্ন মেঘালয় ইত্যাদি রাজ্যের কথা বলেন, ভালো কথা, সেটা যে সময় হয়েছিল শুনে কার জন্য আমি বলছি যে এই যে জোট ভাঙাটা, এটা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল যখন দেখলেন যে লোকসভায় 7টা আসনে কংগ্রেসের সঙ্গে লড়ে লাভ হলো না, তিনি আগে ঘোষণা করলেন যে বিধানসভায় আমি কংগ্রেসের সঙ্গে যাব না। তো আমি কংগ্রেসকে এর জন্য কি করে দায়ী করি? না, একইভাবে আম আদমি পার্টি হরিয়ানায় কংগ্রেসকে সহযোগিতা করলে ফল অন্যরকম হতো, এটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ এখানে আলাদা করে সৌম্যতারা গায়ে টেনে আলাদা করে গায়ে টেনে নিতে খুব আনন্দ পাচ্ছে, যাই দেখেছো কিরকম আপকে হারিয়ে দিলাম। আরে আপনাদের 70-এর মধ্যে 67 আসনে আপনারা এখানে পরপর 3বার সরকার গড়া দল, এখানে পরশুদিন গজিয়ে ওঠা দল না। আপনাদের 70-এর মধ্যে 67টা আসনে জামা দল কেন বাঁচাতে পারছেন না? গত 11 বছরে মিনিমাম তৃণমূলের সুন্দর করতে এত আপনি ডেটা জানেন, আপনি তো গত 11 বছরে লোকসভাতে এই আপ বা তৃণমূল একটা বিলের নাম বলুন যে বিলে সরাসরি বিরোধিতা করে লোকসভাতে প্রত্যেক একটা বিলের নাম, একটা বিলের নাম আমি এক লাইন বলছি যে সৌম্যদা বলছিলেন যে বাংলা সিনেমা দেখছে ফান্দে পড়ে বগা কান্দে। তো পশ্চিমবঙ্গে আমি সৌম্যদাকে বগা বলতে চাই না, কিন্তু বারবার সব জায়গায় ডবল সময় পেলে তৃণমূল বিধায়কের সিনেমা দেখে, এটা এই যে বারবার শূন্য পেলে তাকে কাঁদতে হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি এই যে অনির্বাণ এই অনির্বাণ যেটা বললো যে দিল্লিতে দুর্নীতিগ্রস্ত পার্টির সঙ্গে তারা লড়াই করছে, সৌম্যদা বললো দিল্লিতে দুর্নীতিগ্রস্ত পার্টির সঙ্গে লড়াই করছে। আচ্ছা, দিল্লিতে তো দুর্নীতিগ্রস্ত পার্টির সঙ্গে লড়াই করছে, আর পাঞ্জাবে সরকার করছো একসাথে, এটাও তো উত্তর দিতে হবে। দিল্লির দুর্নীতিগ্রস্ত একটা পার্টির সঙ্গে তুমি লড়াই করছো, আর তোমরাই আবার পাঞ্জাবে তার সঙ্গে সরকার করছো। আরেকটা কথা বলি, অনির্বাণ একটা বেশ ভালো কথা বলছে, আমার মনে পড়ে গেল, পাঞ্জাবে কিছু গুলিয়ে ফেলছো সজল, মহারাষ্ট্রে সরি হ্যাঁ ভুল করেছে। এই আরেকটা জিনিস বলছি, এত রকম প্রশ্ন, এই যদি এই ইন্দি যদি সরকারে তোমার আরো গুলিয়ে যেত, মানুষ বেঁচে গেছে। আমি আরেকটা কথা বলি, অনির্বাণ তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের কথা বললো। আমার সঙ্গে সঙ্গে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক প্রাক্তন সিপিএম নেতা যিনি এখন তৃণমূলের বড় দলের নেতা, রাজ্যসভার হতেও কিনে গেছেন, তার না এই জিব্বার করা ছবিটা আমরা দেখেছিলাম। দুর্নীতির কথা বলছে যে তৃণমূলের দুর্নীতিগ্রস্তকে বিজেপি নিয়েছিল, আর সিপিএম এর ঋতব্রতকে যখন সেই ভিডিওটা দেখেছিলাম একটা জিনিস কিন্তু মানতে হবে যে সজলের পার্টি অনেক দিন পরে একটা নির্বাচন লড়লো, যেটা বিজেপি কিন্তু হিন্দুত্বকে প্রধান ইস্যু করেনি দিল্লিতে, ফর আ চেঞ্জ। আচ্ছা, দুর্নীতিকে প্রধান ইস্যু করেছিল। কোন দুর্নীতি? আমি একদম রাজ্যের প্রেক্ষিতে আমি বলছিলাম না, পাশে সরিয়ে রাখবো। রাজ্যে বারবার তৃণমূলের বিরুদ্ধে তোমরা বিরোধীরা অর্থাৎ বাম এবং কংগ্রেস, এটা বিজেপি তো বটেই, তারা দুর্নীতিকে ইস্যু করেছে। ধরো 2014 সাল থেকে চিটফান্ড থেকে শুরু, সারদা, নারদা, রোজ ভ্যালি, তারপর শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, এমনকি আরজিকর কাণ্ডে একটা বড় অংশ হচ্ছে এই দুর্নীতি, জানিয়ে সিবিআই তদন্ত করছে, সেটাও ইস্যু হয়েছে। বাংলার মানুষ কিন্তু তার পরবর্তী একাধিক নির্বাচনে ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছে, এবং এটা কোথাও প্রতিষ্ঠিত প্রায় হতে চলেছে যে বাংলার ভোটে দুর্নীতি কখনো ইস্যু নয়। অর্থাৎ দুর্নীতি নিয়ে আন্দোলন করে এবং রাস্তায় নেবে আন্দোলন করে বাম এবং কংগ্রেস তারা খাতা খুলতে পারেনি, শূন্য আছে। ইস্যুটা ছিল দুর্নীতি। 27 বছর পর এই দুর্নীতিকে ইস্যু করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় ফিরল। আমি বলছি, এটা কি তোমাদের আবার নতুন করে স্বপ্ন দেখাবে, নাকি এনাফ ইজ এনাফ, বাংলাতে দুর্নীতি ইস্যু নয়, পিরিয়ড? কোনটা? সুমন, আমি বলবো অবশ্যই বাংলাতে দুর্নীতি ইস্যু। আমাদের বিবেচনা করতে হবে যে আমরা মানুষকে কতটা ধরাতে পারছি কি না। বাংলার বিজেপির খুব আনন্দিত, সজলদা খুব আনন্দিত হয়ে পড়েছে। কখনো ইডি দেখাচ্ছে, বাংলায় বিজেপি সিবিআই দেখিয়েছে, কখনো সময় অমিত শাহ দেখায়।
কিন্তু তা যে ভুয়ো, ইডি সিবিআই যে আসলে টম অ্যান্ড জেরি, ইঁদুর দৌড়চ্ছে বেড়াল দৌড়চ্ছে, কিছুতেই দুর্নীতিগ্রস্ত নেতাদের ধরা যাচ্ছে না। কেন্দ্রীয় এজেন্সি আসছে, আবাসের ক্ষেত্রে বারবার দিল্লির সংস্থা আসছে, বড় বড় ইনোভা ক্রিস্টায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ব্যবস্থা হচ্ছে না। এখানে বিজেপি নেতারা অনেক লম্পঝম্প করছে ঠিকই, কিন্তু দিল্লির বড়বাবুরা মনে করে তৃণমূলই আসলে সাচ্চা বিজেপি। তাই বালু মল্লিকরা জামিন পায়, অনুব্রতরা বীরভূমে ঘুরে বেড়ায়, বালু মল্লিকদের বিধানসভায় আজকে সার্টিফিকেট পেয়ে যায় তারা যে বালু হচ্ছে নির্দোষ, আর সারদা নারদা শীত ঘুমে চলে যায়। কাল হয়তো দেখবো পার্থ চ্যাটার্জিও নির্দোষ বেরিয়ে পড়বে। বিজেপি যতই দিল্লির লাড্ডু দেখাক, বাংলার তদন্তের ফল যা হোক, তোমরা তো ইস্যুটা নিয়ে ঝাঁপিয়েছিলে, রাস্তায় নেবে আন্দোলন করেছো, মানুষের ভোটে তার প্রতিফলন পাওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস যা ভোট পেয়েছে, বিরোধীদের ভোট তুমি যেটাই দেখো, আমাদের কথা হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার কথা, তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী সব শক্তিকে আমরা এক করব। তুমি না ভোট যদি দেখো, তৃণমূল বিরোধী ভোট যদি দেখো, সেটাও কিন্তু একটা লার্জ সেকশন, সেটা কম লার্জ সেকশন। এবং যোগ করলে চিরকাল বাংলায় বহু ক্ষেত্রে 34 বছর দেখলেও বিরোধীদের ভোট যোগ করলে শাসকের থেকে বেশি, সেটা কোনো মানে বিচিত্র বিষয় নয়, এরকমই হয়। না, কথা হচ্ছে কি, মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল কেন? পশ্চিমবাংলায় ধর্মের ভিত্তিতে ভোট হয়েছে বলে আমি মনে করি না। মানুষ একটা অংশের মানুষ 16 সালে বিজেপি ডিক্রিজিং, আমরা বাম কংগ্রেস ওপর দিকে গিয়েছিলাম, সামান্য কিছু সিটে সামান্য কিছু আসনে, তুমি রেজাল্ট জানো। আরএসএস তারপর থেকে যে ইঞ্জিনিয়ারিংটা শুরু করেছে, তাতে তুমি দেখবে যে পশ্চিমবাংলায় দেখবেন শুভেন্দু অধিকারী বারবার বলছিল, কি বলছিল, যে 3টে ডেটের কথা বলছিল, সিবিআইডির কথা বলছিল, ভাইপো নাকি অ্যারেস্ট হবে সেসব বলছিল। তো কোথায়, কবে, কখন? ইডি সিবিআই এর ভূমিকা কি? আমরা বলছি না সুমনদা, এই যে এখন ফরমার যে বিচারপতি, এখন যে বিজেপির এমপি, সে বারবার সিবিআই এর রোল নিয়ে হচ্ছে প্রশ্ন তুলে, যে সিবিআই ঠিক মতো ইনভেস্টিগেশন করছে না, কাজ করছে না। সন্দীপ ঘোষ তার জামিন হয়ে গেল ঠিক সময়, চার্জশিটটা দেওয়া গেল না বলে, পার্থর চার্জশিট সামনে আসছে না। বিজেপি সিবিআই নিয়ে প্রশ্ন সব থেকে বেশি আমরা করেছি, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি 21 আর 24-এর ভরাডুবির কারণটা নিজেদের বললে না। দুর্নীতি কিন্তু তোমাদের মেজর ইস্যু ছিল এবং রাস্তায় আন্দোলন করেছে, আমি মানছি, কিন্তু মানুষ বুঝতে পারেননি, অথবা মানুষ তাতে কোনো ডিভিডেন্ড দেননি। মানুষ মনে করেছে হয় তৃণমূল 24 সালে বা 21 সালে মনে করেছে হয় তৃণমূল বা বিজেপি। আচ্ছা, এই 24 সালে সুমনদা, এখানে তো তোমার আর্কাইভ থেকে তুমি বের করো, এই 24 সালে দিল্লিতে গিয়ে মমতা ব্যানার্জি আপের সাথে মিটিং করেছিল, মিটিং করে বলেছিল কংগ্রেস দাদাগিরি করছে, কংগ্রেসের পচা পুকুরে ঘটি ডোবে না, কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী দলগুলোকে আমরা এক করবো। আমরা সে সময় বলেছিলাম কিছু রাজ্যে আপ এবং তৃণমূল কংগ্রেস তারা বিজেপির কুনকি হাতি, আমরা বলেছিলাম, প্রমাণ করেছিলাম। মমতা ব্যানার্জি বারবার বলে আমাদের রাজ্যে জোট করবো না। কংগ্রেস সংক্রান্ত বিষয়ে তৃণমূল কংগ্রেসও যে ভাষায় কিছু বলেননি, সিপিআই মাত্র কদিন আগে রানী রাসমণি অ্যাভিনিউতে যখন সমাবেশ করেন, বল্লভ সেনগুপ্ত বা স্বপন বন্দ্যোপাধ্যায় যে ভাষায় সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন, আমি আশা করবো কৌস্তববাবু সেটা একটু শুনে এসে বলবেন। তৃণমূলের কেউ বলেনি, তৃণমূলের কেউ বলেনি যে রাহুল গান্ধী যে লাইবিলিটি, বল্লভ সেনগুপ্ত রাজনীতিতে না আপনারা বড্ড মানে সরলীকরণ করে ফেলছেন, ভাবছেন কংগ্রেস আর আপ জোট হয়ে গেলেই তাহলে সব মানে কংগ্রেসের ভোটটা আপের ঝুলিতে চলে যেত, কিংবা আপের ভোটটা কংগ্রেসের ঝুলিতে চলে যেত। রাজনীতিতে কিন্তু সেটা হয় না দাদা, এটা মানতে হবে যে মানুষটা আপকে ভোট দিয়েছে সে সমানভাবে কংগ্রেস এবং বিজেপি বিরোধী, যে আপের লোকটা যে কংগ্রেস যে আপকে ভোট দিয়েছে সে কংগ্রেস এবং বিজেপি বিরোধী, সেই দুটো শক্তি সিপিএম কংগ্রেস এক হওয়া সত্ত্বেও আমি সজলের সঙ্গে 100% একমত। তার কারণ বারবার এই নির্বাচনী কাটাছেঁড়া করতে গিয়ে আমরা দেখেছি যে এইটা পাটিগণিতের হিসেবে চলে না, এটা রসায়ন। কেন চলে না? সব থেকে বড় কারণ যে এই যে এত কটাক্ষ কংগ্রেস এবং বামেদের প্রতিনিধিকে করলাম, 0-0-0 এতবার আলোচনা হলো, শূন্য হয়ে যাওয়ার আগে যখন প্রথম বাম এবং কংগ্রেস জোট বেঁধেছিল, তাতে কি বামেদের তার আগের নির্বাচনের আসন আর কংগ্রেসের তার আগের নির্বাচনে পাওয়া আসন একসঙ্গে হয়েছিল? যোগ হয়নি, বিয়োগ হয়েছিল। ঠিক এইখানে মজা, যারা বলছেন যে দিল্লি ভোটের এতগুলো আসন যেখানে ভোটের ব্যবধানের থেকে কংগ্রেসের প্রাপ্ত ভোটের পরিমাণ বেশি, তা দিয়ে কিছুই প্রমাণিত হয় না। তা দিয়ে এইটা প্রমাণিত হয় না যে আপ এবং কংগ্রেস একসঙ্গে লড়লে মসনতে আপ বা কংগ্রেসের প্রতিনিধি আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারতেন। সুতরাং এখানে আমি একমত, এটা পাটিগণিত নয়, এটা রসায়ন। কিন্তু ঠিক এই জায়গা থেকে রাজনীতির রসায়ন, যেটা আজকে অন্তত বিধানসভা কেন্দ্রিক, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক হয়েছে আজকে বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আসি, তিনি এই রাজ্যের রাজনীতিতে আরও একবার বুঝিয়ে দিলেন যে দলের পূর্ণাঙ্গ রাশ তাঁরই হাতে, এবং যেখানে যেখানে ইফস অ্যান্ড বাটস, হাইফেন হাইফেন, ডট ডট ইত্যাদি ছিল, একেবারে নস্যাৎ করে দিলেন, একবার নয়, প্রকাশ্যে এই নিয়ে অন্তত তৃতীয়বার। তারিখগুলো বলবো, কিন্তু তার আগে আজকের আপডেট।
दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। একটু অপেক্ষা করুন, ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ। একদা দিল্লির বুকে যা ছিল অসম্ভব তাই এবার সম্ভব করে দেখিয়েছেন নরেন্দ্র মোদী। তারপর থেকেই টকবক করে ফুটছে বঙ্গ বিজেপি। ফের মিশন নবান্নে ঝাঁপিয়েছে তারা। লক্ষ্য চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া আটকানো। আর এই আবহেই ফের একবার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পরিষদীয় দলের বৈঠকে আরও একবার বুঝিয়ে দিলেন দলের রাশ তাঁরই হাতে। তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতা নিয়ে টানাপোড়েনের জল্পনা যখন দিনে দিনে জোরালো হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দলের সাংগঠনিক রদবদল নিয়েও সোমবার তাৎপর্যপূর্ণ নির্দেশ দেন তৃণমূল নেত্রী। গ্রামীণ এলাকার জন্য অঞ্চল ও ব্লক কমিটি এবং শহরাঞ্চলের জন্য টাউন কমিটি নতুন করে গঠনের বার্তা দেন তিনি। বলেন 25শে ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি পদের জন্য 3টে করে নাম অরূপ বিশ্বাসের কাছে তৃণমূল বিধায়কদের জমা দিতে হবে, বাকিটা তিনি নিজে দেখে নেবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রদবদলের প্রথম বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সংক্রান্ত রিপোর্টও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু ইঙ্গিতপূর্ণ বিষয় হল সোমবারের বৈঠকে সাংগঠনিক রদবদল প্রসঙ্গে অভিষেকের রিপোর্টের কোনো উল্লেখই করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যাতে ভাইপোর কাছে কেউ না যায়, মেসেজ ক্লিয়ার। প্যাক 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 প্যাকের কাছে কেউ না যায়। ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে, তবে এখন একটু আধটু তো আমরা খবর রাখি, একটু আধটু তো হচ্ছে। সরাসরি ঘরের লোক না হলেও বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেগুলো তো কিছু কিছু হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরাধিকারী নিয়ে জল্পনার মধ্যেই সোমবার বৈঠকে তিনি বলেন, আমার কোনো পরিবার নেই, দলই হচ্ছে আমার পরিবার, মানুষই আমার পরিবার। কদিন আগে তৃণমূলের নেতারা বলেছে না যে শাখা সংগঠনের নেতা হওয়ার জন্য টাকা দিতে হয়। এতদিন নাকি টাকা দিতে হচ্ছিল প্যাকপ্যাককে, এবার টাকা দিতে হবে সরাসরি কালীঘাটকে। এই তো ফারাক। রাশ মুখ্যমন্ত্রীর হাতে। কেন? আসলে রাশ বেরিয়ে গেছে, তৃণমূল মানুষ বুঝে গেছে, ধরা পড়ে গেছে। এ নিয়ে কোনো প্রশ্নের কোনো উত্তর দেবো না, গোটা বিষয়টাই সাংগঠনিক। তৃণমূলের শাখা সংগঠনগুলিতেও রদবদলের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা স্পষ্ট করে দিয়েছিলেন 25শে নভেম্বর কালীঘাটের বৈঠকে। দ্বিতীয়বার এই বিধানসভায় বিধায়কদের 2রা ডিসেম্বরের বৈঠকে স্পষ্ট করলেন এবং 10ই ফেব্রুয়ারি একেবারে পরিষ্কার বলছেন যে আমি সিদ্ধান্ত নেব সংগঠনের বিষয়ে, আমার কোনো পরিবার নেই, মানুষই আমার পরিবার। এবং পাশাপাশি কমিটি গঠনের জন্য যে 3টি নাম, সেটা কার কাছে জমা দিতে হবে? অরূপ বিশ্বাসের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে প্রকাশ্যে অন ক্যামেরা বলেছিলেন যে তার যে তালিকা সেটা তিনি দলনেত্রীর হাতে দিয়েছেন, সিদ্ধান্ত তার। আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই তালিকার কোনো রকম উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে করেননি। আমি এইখান থেকে পরের এটা সম্ভাবনা, জল্পনা শোনা যাচ্ছে যে নেতাজি ইন্ডোরে 26-এর একেবারে রণনীতি নিয়ে একটা বড় বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শুধু নেতা নয়, নেতা কর্মীদের সামনে আরও স্পষ্ট করে এই বার্তা দিতে পারেন। কিন্তু বার্তাটা কি, কতদূর সেই বার্তা স্পষ্ট করবেন নেত্রী নিজে? আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব। কতটা সিগনিফিক্যান্ট আজকের এই বৈঠক? দেখুন সুমনদা, মানে এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকটা মাস ধরে বুঝিয়ে দিচ্ছেন যে দলের মধ্যে এবং সরকারের মধ্যে তিনি শেষ কথা। মানে আপনি 151 পাতার থেকে পড়া শুরু করলে হবে না, আপনাকে 1 নম্বর পাতা থেকেই শুরু করতে হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে তৃণমূলটা শুরু করেছিলেন সেখান থেকেই তৃণমূলকে আপনার বুঝতে হবে, জানতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। সেই কোটেবল কোড মাঝখানে দিয়ে শুরু করলে হবে না। মানে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত। আমি বলছি যে এইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বলা যায় যে ওনার মুখ থেকেই শোনা যে একটা সময় উনি বলেছিলেন জনসভায় দাঁড়িয়ে, সেটাও প্রায় 8-9 মাস হয়ে গেল, যে জেলা কমিটি মানে সংগঠনের পুরোপুরি কিভাবে তৈরি হবে, কারা কারা থাকবে, তার মাপকাঠি কি। অথচ মানে এখন যখন জেলা ব্লক কমিটিগুলো গঠন হচ্ছে, একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেই 15 তালিকা কিছুই আর উঠে আসছে না। তার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলোর উপর ভিত্তি করে যেগুলো তিনি ভেবেছিলেন রিশাফেল করবেন দলকে, সেটাও আমরা শুনছি না। উল্টো কি শুনছি,
মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে মুহূর্তে আস্থাভাজন যদি কেউ হয় তাহলে তার নাম হলো অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের কাছে জমা দিতে হবে তৃণমূলের মানে এমএলএদেরকে 3টে করে নাম, সেই নামের মানে অন্য কেউ নয়, আইপ্যাকের কাছে নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নয়, দিতে হবে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত অরূপ বিশ্বাসের কাছে। তার মানে খুব পরিষ্কার সংগঠনের পূর্ণ হ্রাস 2026-এর নির্বাচনের কনটেক্সটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখতে চাইছেন। সেটা ব্লক থেকে হতে পারে, জেলা হতে পারে, সর্বত্র। এবং কালমিনেশনটা কোথায়, যে বিধানসভার প্রার্থী তালিকা নিজেই ঠিক করবে, মানে এটা বলেন একদম, কিন্তু পরিষ্কার। তাহলে মানে একই সাথে আপনি যদি দেখেন সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দলের যে সোশ্যাল মিডিয়া, দলের যে মুখপাত্র, দলের যে কোনো জায়গায় যদি দেখেন হাইলাইটেড নয়। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে সেনাপতি বলে সবাই কথা বলতেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হতো, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত বার্ত করা হয়েছে। আপনি দেখুন সংসদে, দেখুন সংসদে অত সুন্দর বক্তৃতা, তারপরেও কিন্তু মানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু হাইলাইট করা হয়নি, এমনকি কোনো সাংসদও কিন্তু হাততালি দেয়নি। এক ফ্রেমে দেখা যাচ্ছে যে মানে মুহুর্মুহু হাততালি। একেবারে সুন্দর। এইটাই তো আমরা অভ্যস্ত ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চমৎকার ইংরেজিতে বক্তৃতা করছেন, সঙ্গে সঙ্গে সমস্ত সাংসদরা উঠে জড়িয়ে ধরছেন, হাততালি দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে সবাই পোস্ট করছেন, এটা দেখে অভ্যস্ত। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ওভারডিউ করেছেন, মানে বলা যায় যে ওভারস্টেপ করেছেন। মানে দ্রুততার সাথে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বটাকে ব্যবহার করে তিনি প্রশাসনের উপর যে নিয়ন্ত্রণ নিয়েছিলেন, যেভাবে দলের নিয়ন্ত্রণ নিয়েছিলেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গীরা বাদ পড়ে গেছিলেন। অভিষেক তার মতন করে টিম তৈরি করতে চেয়েছিলেন, ক্ষমতার বৃত্তের মধ্যে থাকতে চেয়েছিলেন। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে এই বার্তাটাই অভিষেককে দিতে চাইছে যে দায়িত্ব তোমাকে আমি দিয়েছিলাম, তুমি ওভারডিউ করেছো বা ওভারস্টেপ করেছো, ওভার স্টেপ করে তুমি তোমার যে ভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছিল তাতে আমার নাম মঞ্জুর। শুধু আমার একটা জিনিস জানার, ফ্রম দ্য ডেট অফ ইনসেপশন অফ তৃণমূল কংগ্রেস দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল নাটা কবে? এখন যেটা বলা হচ্ছে উনি নতুন করে নিলেন, মানে তার আমরা তো ছিল না ধরে নিতে হবে, কবে ছিল না? এটা কেউ সত্যি বিশ্বাস করেন বা বলতে চান যে তৃণমূল কংগ্রেসের হ্রাস একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বময় নেত্রী মেনে নিয়েই, সেটা পুরনো নতুন করে যেটা বিশ্বনাথদা বলছিলেন, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, কেউ কি একবারও বলেছেন না আমরা দিদির নেতৃত্ব মানি না? কেউ কোনোদিন বলেছেন? একটা সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সোকল টাসেলের কথা হচ্ছিল, সেখানেও দুজনে একই কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। আমি তিনটে জায়গা থেকে একদম নির্দিষ্ট করে বলছি। এক হলো পুলিশ প্রশাসনের উপর যে নিয়ন্ত্রণ এবং সিআইডির উপর নিয়ন্ত্রণ, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবস্থান কি নিশ্চয়ই অনির্বাণ ভেবে দেখবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে কোনো রাজনৈতিক নেতৃত্ব তোমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নাম উচ্ছেদ করতেন, তাকেই নেতা মনে করতেন, কিন্তু সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করতেন। সে বাপ্ত বসু হতে পারে, কুণাল ঘোষ হতে পারে, যে কেউ হতে পারে। আমি এক নিঃশ্বাসেই কথা বলি, এটা ওদের দলের পাঁটা। এখন ওরা জবাই করবে না হালাল করবে সেটা ওরা ডিসাইড করুক, তার মধ্যে আমার কিছু বলার নেই। একদম অনির্বাণের এই কথাটাই তো বলতে চাইছি। আমরা তো চিরকাল বলে এসেছি যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূলের নেতারাও বলতো। আচ্ছা ঠিক আছে বাবু, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমরা বলতাম চটি চাটা, আমরা তো বুট জুতো চাটা বলতাম না, আমরা তো চিরকাল চটি চাটাই বলতাম। ঘন্টাখানেক সঙ্গে সুমনে বসে যদি সুমনদাকে বোঝাতে হয় যে এখানকার পুরো সবার রাস আমার হাতে, তার মানে বুঝতে হবে কোথাও রাস নড়ছে, কোথাও তিনি শঙ্কিত। প্রশ্নটা কে করেছে? মুখ্যমন্ত্রীর পদ নিয়ে, তার জায়গা নিয়ে, তার কর্তৃত্ব নিয়ে তো প্রশ্ন করেনি বিরোধীরা। তার মানে প্রশ্নটা তার ঘরের ভেতর থেকেই উঠে এসেছে। না না, তোমরা তৃণমূলের মধ্যে ভাঙতে চাইছো, তোমরা আমি বলছি উইশফুল থিংকিং, আবার বলছি স্বপ্নের পোলাও, যে যত ইচ্ছু ঘি ঢালতে পারে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে শুধুমাত্র এজেন্সি, অর্থাৎ 2019-এর ধরা যাক যে যখন আইপ্যাক এলো তখন আইপ্যাকের ভূমিকা এবং আজকে আইপ্যাকের ভূমিকা, যেখানে মুখ্যমন্ত্রী তার বৈঠকে প্যাক বলে কটাক্ষ করছেন, দুটো কি এক? নিঃসন্দেহে এই নিয়ে সবথেকে বেশি, সবথেকে জোরে কথা বলার অধিকার
সবথেকে অথেন্টিক কথা বলার অধিকার, অবশ্যই সবথেকে সত্যি কথা বলার অধিকারও তৃণমূলের। সুতরাং তৃণমূল এটা নিয়ে বলুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু জল্পনা চলবে। আমি শুভময়দার কাছে আসার আগে দ্রুত একবার দিল্লি ভোটে বারবার একটা ফ্যাক্টর আলোচনা হচ্ছে, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। দুর্নীতি তো দেখাবো, কিন্তু তার পেছনে ডোল পলিটিক্স, যার একটা অংশ নিঃসন্দেহে গোটা ভারতবর্ষের একাধিক রাজ্যের মতো এই পশ্চিমবঙ্গে পড়বে। আমি সেই পার্টে আসবো, কিন্তু তার আগে দুর্নীতি কত বড় ফ্যাক্টর হলো এবং আদৌ কি ব্যতিক্রমীভাবে দিল্লিতে ফ্যাক্টর হলো, দেখুন তো। মোদি 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 মোদি। তিনি শিরোনামে এসেছিলেন ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলন থেকে। সেই করাপশন অর্থাৎ দুর্নীতি কি অরবিন্দ কেজরিওয়ালের রাজপাট হারানোর ক্ষেত্রে সবথেকে বড় ফ্যাক্টর হয়ে উঠল? পর্যবেক্ষকরা অন্তত তেমনটাই মনে করছেন। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, 2025-এ দিল্লির ভোটে দুর্নীতি ইস্যু হলে 2026-এ বাংলাতেও কি তা হতে পারে? দুর্নীতি ইস্যুতে দিল্লির এই পালাবদল কি পশ্চিমবঙ্গের রাজনীতির জন্যও তাৎপর্যপূর্ণ? রাজনীতিতে নামার সময় থেকেই অরবিন্দ কেজরিওয়ালের ইউএসপি ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং স্বচ্ছ ভাবমূর্তি। স্রেফ দুর্নীতি ঝেঁটিয়ে দূর করতেই আনকোরা অরবিন্দ কেজরিওয়ালের ঝাড়ুতে আস্থা রেখেছিল দিল্লিবাসী। কিন্তু গত কয়েক বছর ধরে সেই কেজরিওয়ালের দলের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধেই উঠতে শুরু করে একের পর এক দুর্নীতির অভিযোগ। হওয়ালা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন সত্যেন্দ্র জৈন, আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন মনীষ সিসোদিয়া, আর গত বছর আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন খোদ কেজরিওয়াল। একটা সময়ে দিল্লির শীতে কাশিতে জর্জরিত অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে আম আদমি নিজেকে খুঁজে পেয়েছিল। এবার কেজরিওয়ালের সেই আম ভাবমূর্তিতে জোরালো ধাক্কা দেয় প্রায় 33 কোটি টাকা খরচ করে নিজের বাসভবন সংস্কারের অভিযোগ, যাকে শীষমহল বলে আক্রমণে নামে বিজেপি। ক্যাগের রিপোর্টে দাবি করা হয়, কেজরিওয়ালের বাংলোয় প্রায় 29 লক্ষ টাকা টেলিভিশন, 3 লক্ষ টাকা রেফ্রিজারেটর, 13 লক্ষ টাকার সোফা, প্রায় 20 লক্ষ টাকার জাকুজি বসানো হয়। পর্যবেক্ষকদের মতে এই অভিযোগের চোটেই কেজরিওয়ালের আম ভাবমূর্তি জোরালো ধাক্কা খায়, যার জেরে এবার বিপর্যয় ঘটল তার। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন, দিল্লির এই ট্রেন্ডের প্রভাব কি পশ্চিমবঙ্গেও পড়তে পারে? এখানেও কি দুর্নীতি ইস্যু হবে? তৃণমূল একটা গভীর সামাজিক অসুখ তৈরি করে দিয়েছে। এর বাইরে পশ্চিমবঙ্গের মানুষ বেরিয়ে আসতে চায়। দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস সমার্থক শব্দ এটা মানুষ বোঝে। মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, মানুষ তৃণমূলকে উপড়ে ফেলে দেবে। এবং যখন দিল্লিতে ভাই চলে গেছে, তখন দিদি ভাইও চলে যাবে। গত কয়েক বছর ধরে এ রাজ্যেও চাকরি, রেশন, গরু পাচার, কয়লা পাচারের মতো ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। সামনে এসেছে টাকার পাহাড়ের নজিরবিহীন ছবি। যতবার নামবি ততবার হারবি। তো 21 থেকে শুনছি বিজেপি আব কি বার 200 পার, হেরে গেল। তৃণমূল ভেঙে দেবো, কজনকে নিয়ে গেল, হেরে গেল। স্পেশাল ফ্লাইট পাঠিয়ে তৃণমূলের লোক নিয়ে গেল, তারা আবার অটোয় করে ফেরত আসছে। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, মন্ডল কমিটি থেকে রাজ্য সভাপতি নিজেরাই ঠিক করতে পারে না। তো এই বিজেপির কি আছে অরাজকতা তৈরি করা এইসব ছাড়া? বিশেষজ্ঞদের একাংশ আবার এও বলছেন, সম্প্রতি মহারাষ্ট্র নির্বাচনে দুর্নীতি ইস্যু হয়নি, বিজেপি জয়ী হয়েছে। এ রাজ্যেও সারদা থেকে নারদ, নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি সামনে আসার পরেও একের পর এক নির্বাচনে তৃণমূল বিপুল জয় পেয়েছে। দিল্লির পুরোটাই শহরের এলাকা, সেখানে কোনো গ্রামীণ এলাকা নেই। সুতরাং শহরে এলাকায় দুর্নীতি যত বড় ইস্যু হয়, গ্রামীণ এলাকায় ততই বড় ইস্যু হয় না। সেটা পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা বারবার করে দেখছি। শেষ অবধি কোনটা ইস্যু হবে আর কে লাভবান হবে তা বোঝা যাবে বিধানসভা ভোটের ফল বেরোলে। উজ্জ্বল মুখোপাধ্যায়, রঞ্জিত হালদার, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। দেখুন, একটা সময় ছিল এই ডোল পলিটিক্স বা অনুদান রাজনীতি প্রবলভাবে সমালোচিত হতো। এখন মোটামুটি স্থায়ী পরিকাঠামো নয়, অনুদান রাজনীতি চলবে, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা দিল্লি নয়, মোটামুটি সর্বত্র বেশিরভাগ রাজ্য গত 1-2 বছরে যারা নির্বাচনে গেছে তাদের মূল কিন্তু ডোল পলিটিক্স। কীরকম? দিল্লির ক্ষেত্রে কীরকম? আপ বলেছিল মহিলাদের তারা 1000 টাকা দিতে, যদি ক্ষমতায় আসেন সেটা 2100 টাকা করা হবে। বিজেপি আরেক ধাপ এগিয়ে গেল, তারা বললেন যে আমরা 2500 টাকা দেব, মানে প্রায় একটা নিলামের দরাদরির মতো। শুভময়দা, আমি বলছি যেমন সূত্রের খবর যে খুব শিগগিরই হয়তো এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থমূল্য 500 টাকা বাড়বে, কেউ বলছেন যে কোনো দিন বাড়তে পারে। আমি বলছি যে বিজেপি যেমন সজল বলল ভোট আরেকটু এলে, শোনা যাচ্ছে যে ভোট আরেকটু এলে বিজেপি নাকি লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা করে দেবো, এরকমও বলতে পারে। হ্যাঁ, অন্নপূর্ণা, মানে আমি ওই আমি শুভময়দার কাছে আসবো। অর্থাৎ মোদ্দা কথা, সজলের গলার জোর দেখেই যেটা বোঝা যাচ্ছে যে অনুদানের রাজনীতি
এই ভারতবর্ষে একটা স্থায়ী চেহারা নিয়েছে এবং দিল্লির ভোটে কত বড় ফ্যাক্টর বলে? হ্যাঁ শুনু, প্রথম বিষয়টা হচ্ছে পিছিয়ে পড়া মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের হাতে টাকা পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে এবং সত্যিই কোভিডের সময় এ রাজ্যে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে, সারা পৃথিবীতে হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে মানুষকে বুঝিয়ে দেওয়া হবে যে কাজের বিনিময়ে টাকার দরকার নেই, তোমাদের সবসময় দানের টাকা দেয়া হবে। 2004 ইউপিএ রাজত্ব, তখন স্বামীনাথন কমিশন, মনরেগা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে মানুষকে বলা হলো পরিবার পিছু 100 দিনের কাজ করুন, গড়ে আজকের দিনে 300 টাকা করে যদি ধরি, 30,000 টাকা একটা পরিবার, মাসে 2,500 টাকা, মানুষের আত্মসম্মানটা বজায় থাকবে। মানুষ জানবে যে টাকাটা পেলাম, তার জন্যে গিয়ে ভোটে ফেরত দিতে হবে না, টাকাটা এমনি এমনি পেয়ে গেলাম। তাহলে তো নিশ্চয়ই পাড়ার দাদা যখন বলছে যে লক্ষ্মীর ভাণ্ডারের বা কোনো একটা যোজনার টাকা পাচ্ছি, তাহলে সেই দাদাকেই গিয়ে ভোটটা ফেরত দিই। এর থেকে যে মানুষের উত্তরণ, সেই জায়গাটা আটকে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং এটা অত্যন্ত ভেবে চিন্তেই এই রাজনীতিটা করা হচ্ছে। মুশকিলটা কোথায় হবে, যেমন কর ছাড় 1 লক্ষ কোটি টাকা সরকার পেল না, এই টাকাটা দিয়ে যে প্রকল্পগুলো করা যেত, সেই প্রকল্পগুলো সরকার কি এড়িয়ে যাচ্ছে? সরকারের কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা এবং দেশের পরিকাঠামো বানানোর মতন লোকজন নেই? মানুষের হাতে টাকাটা দিয়ে দিলাম, এইটা একটা বড় প্রশ্ন ডোল পলিটিক্সে থাকবে। সেখানে 2100 আর 2500 লড়াই, এখন 2500 কিন্তু দিতেই হবে। যেমন বাংলার বাড়ি 1,20,000 টাকা এর রাজ্যে পাওয়া যায়, শুভেন্দু অধিকারী বলছেন আমরা এলে 3 লক্ষ দেবো। এই খেটে পাওয়া আর না খেটে পাওয়ার পার্থক্য, এটা বামপন্থীদের মতামত শুনতে হবে। কংগ্রেসও তো এবার বলেছিল 1 লক্ষ কত টাকা করে বছরে দিয়ে দেবে, এই মতটা শুনতে হবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, দেখুন দিল্লিতে কিন্তু ভোট হয়, পশ্চিমবঙ্গে কিন্তু 1977 আর 2011 ছাড়া কখন ভোট টোট হয়েছে বুঝতে খুব মুশকিল। ফলে আপনারা যে বারবার বলছেন যে দিল্লির সঙ্গে কলকাতা বা পশ্চিমবঙ্গ কতটা এন্ট্যাঙ্গলড, ওখানকার ছবিটা কতটা এখানে আসবে, পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন নির্বাচনে দেখা যায় শুধু ভোটের দিন নয়, ভোটের আগের থেকে পর পর্যন্ত ভোট হয় না। এই জায়গাটা পশ্চিমবঙ্গে বুঝতে হবে এবং এর জন্য বিভিন্ন রাজনৈতিক দল দায়ী, শুধু তৃণমূলকে কিন্তু দোষ দেবেন না। 3 নম্বর, আমার 1 মিনিট যদি সময় দেন, 3-4 নম্বর যে মূল পয়েন্টটা, দিল্লিতে কিন্তু মধ্যবিত্তের সংখ্যা বেশি, দুর্নীতি নিয়ে চমকায় বেশি মধ্যবিত্ত, বিপুল সংখ্যক নিম্নবিত্ত মানুষ দিন আনেন দিন খান, সন্ধেবেলায় তাদের ভাবার সময় থাকে না, তারা টেলিভিশন দেখার সুযোগ কতটা পান। ফলে সেইখানে 15% করে ভোট লোকসভার থেকে বিধানসভায় আপের দিকে এসছে গত 2-3 বার, সেই 15%-র মধ্যে এবার 8-9% এসছে। মধ্যবিত্ত মানুষ মনে করেছেন যে দুর্নীতির কথাগুলো শুনছেন, একটাই অবাক হয়েছে, দুর্নীতির এই যে আবগাড়ি দুর্নীতি হ্যান ত্যান এসব তো ঘটে যেতেই পারে, কিন্তু নিজের জন্য বড় বাড়ি বানাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। আমার তখন মনে হলো যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় ক্ষমতা পেয়ে যাওয়ার পর অদ্ভুত সব কাণ্ড কারখানা করেন এবং মায়াবতী নিজের মূর্তি বানিয়ে বিভিন্ন মানে রাজ্যে ছড়িয়ে দিয়েছে, বিভিন্ন রাজ্যে, আর এই রাজ্যে অন্য রাজ্যের তুলনায় এসে লাভটাভ নেই। এখন বলছি যে এই জিনিসটা সত্যি অরবিন্দ কেজরিওয়াল তিনি একটা বড় বাড়ি বানাচ্ছেন যেখানে তার একটা জাকুজি লাগছে, এইটা ভাবতে খুবই অসুবিধা হয়। এবং এইখানে আরেকটা প্রশ্ন কিন্তু বিজেপির সামনে থাকবে, সেটা হচ্ছে যে বিজেপি যতটা দিল্লিতে আম আদমি পার্টিকে হারাতে চেয়েছিল, ততটা কি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারাতে চায়? এই প্রশ্নটা কিন্তু বিজেপির প্রচুর কর্মী সমর্থকের মনে আছে, সজলদা অস্বীকার করতেই পারেন, কিন্তু মানুষ জানতে চাইছে যে বিজেপির কাছে বিজেপি জেতার চেয়েও তৃণমূল জেতাটা যদি আরও ভালো হয়, কারণ আদর্শগতভাবে বিজেপি তো রাষ্ট্রবাদী শক্তি, বামপন্থীদের কংগ্রেসকে হারাতেই চায়। সেই জায়গায় যদি আপনাদের হাতে তৃণমূল কংগ্রেস থাকে তাহলে অসুবিধেটা কি রাজনৈতিকভাবে? আর শেষ যে বক্তব্য সেটা হচ্ছে, সৌম্যদার কৌস্তুভ অনেক কথা বললেন, আমার একটাই প্রশ্ন থাকবে, প্রতিটি বিধানসভা লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীকে এনে 4টে সভা করান কলকাতার আশেপাশে। বহু গল্প দিয়েছেন আপনারা, বহুদিন ধরে গল্প দিচ্ছেন, রাহুল গান্ধী স্পর্শক হয়ে চলে যাচ্ছেন প্রত্যেকবার, একবারও জয়া হতে পারছেন না, ওইখানে ছুঁয়ে পালিয়ে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীকে এনে তারপর জোটের কথা বলবেন। আপনি খুব ভালোবাসেন, আমি খুব ভালো লাগলো শুনে, আসবে, খুব অসুবিধা নেই। আমি একটু বলবো, শেষ সভা আমার যতদূর মনে আছে পার্ক সার্কাসে রাহুল গান্ধী বুদ্ধদেব ভট্টাচার্যর এক মঞ্চের ওপরে, এরপরে 2016, তারপরে আর ছবি দেখেনি। তারপরে আমার মনে আছে যে তখন সন্দেশখালি ঘটেছে, রাহুল গান্ধী গাড়ির ওপর থেকে, ওই আজকে অর্ধেক গাড়ি হয়েছে তার ওপর থেকে দাঁড়িয়ে আছেন, সন্দেশখালি শব্দটা শুনে মুখটা ঘুরিয়ে নিলেন, একটা শব্দ না। আমি বলছি পার্ক সার্কাস ছাড়া যদি শহীদ মিনারে হতো তাহলে লোক হতো না। হ্যাঁ, একটা কথা আমি বলছি, শুভময়দাকে একটা জিনিস আমি বলবো, কতদিন বাঁচাবে? আমি বলছি শুভময়দাকে আমি একটা কথা বলবো
সেটা হচ্ছে যে কথাটা আপনি বলছেন সেটা সিপিএম খুব বুদ্ধি করে রটায়। এখন কৌস্তবের মুখ থেকে শুনলে এই কথাটা যতটা না মানুষ বিশ্বাস করবে, আপনার মুখ থেকে সেই কথাগুলো শোনানো হলে আরো বেশি করে মানুষ ভরসা করবে, কারণ আপনি হচ্ছে নিরপেক্ষ বিশ্লেষক। আমি আপনাকে বলছি, আপনি আমায় বলুন তো, লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কতবার এসেছিলেন? নিজের মুখ পোড়ানোর জন্য কেউ কি আসে? নির্বাচনে জয় পরাজয় হয়, আমাদের সাংগঠনিক ব্যর্থতা ছিল, দুর্বলতা ছিল। আরে ভাই সত্যি কথা তো, আমরা পারিনি, আমরা পারিনি, এটা অস্বীকার করা যায় না। কিন্তু যখন কোশ্চেন হয় ইন্টেনশন, যখন কোশ্চেন হয় ইন্টেনশন, তখন বুঝতে হয় আপনারাই বলেছেন ডেলি প্যাসেঞ্জার, এই ডেলি প্যাসেঞ্জারই কেউ হারার জন্য করতে আসে না। সেটা নিয়ে মাথায় একটাই বক্তব্য যে দেখুন সজলদা, আপনারা তো বলেছেন বারবার, আগেও আমরা এই আলোচনা করেছি যে আমরা তো শুনুন, আমরা তো আমরা তো তিনটে মন্ত্রীকে শান্তি দিলেও জেল কাটিয়েছি। আপনারা মমতা বিরোধী একটা বিধানসভা ভাঙচুরের পর একটা এফআইআর করেননি। আপনারা 26 দিন রাস্তা বন্ধ করেছিলেন ন্যাচারাল হাইওয়ে, একটা বার পুলিশ সজলদা, আমরা তৃণমূল জি বিজেপি জোটের কথা বলে তো আপনাদের যোগফলের ভোট কমাতে পারিনি। আপনারা তো পঁচাশির উপরেই আছেন। আমার বক্তব্য হচ্ছে প্যাসিভের বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে বাঙালি মধ্যবিত্তকে কতটা কনভিন্স করতে পেরেছে তার প্রমাণ। আমি বলছি যে ইন্টেনশন নিয়ে, এক সেকেন্ড সজলকে থামালাম, ইন্টেনশন নিয়ে প্রশ্ন এবং ইন্টেনশন নিয়ে সংশয় তো উঠবে যখন আরজিকরের মা বাবা আরজিকরের ঘটনা নিয়ে এই স্টুডিওতে বসে বলেন যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ একটা বাক্যও বলেননি, অমিত শাহর সঙ্গে বারবার দেখা করতে চেয়ে অ্যাপয়েন্টমেন্ট পাননি। ইন্টেনশন নিয়ে প্রশ্ন কিন্তু সজল শুধু যদি শুভময়দার দিকে আঙুলটা তোলে, আমি বলছি যে অনেক মানুষের মনে ইন্টেনশন নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কিন্তু এখানে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@am সুমন দে, প্রচুর মন্তব্য আছে। আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নিই। চিরঞ্জিত সরকার তিনি বলছেন দিল্লির ভোটের ফল 2026-এর আগে পশ্চিমবঙ্গের জন্য একটা বার্তা। শ্যামল চট্টোপাধ্যায় বলছেন দুর্নীতির অভিযোগ এতদিন ভোটের ফলে প্রভাব ফেলেনি বলে কখনো ফেলবে না, এটা হতে পারে না। সায়ন্তন মিত্র লিখছেন যে পশ্চিমবঙ্গের বিজেপি দিল্লি হরিয়ানার জয় নিয়ে শুধু উচ্ছ্বাস না করে কিছু শিক্ষাও নেই। প্রহ্লাদ সরকার লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো মুশকিল। বিপ্লব চক্রবর্তী লিখছেন সৎ ভাবমূর্তি ধাক্কা খেলে কি হয় দিল্লি দেখিয়ে দিল। ঠিক এইখান থেকে বিজেপি এবং আজকের বলছিলাম যে বিধানসভাতেই বিজেপিরও আরেকটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। কি সেখানে সংগঠনের অবস্থা, পরপর একই রিপোর্টে দেখুন। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। যমুনা পারের গেরুয়া ঝড় দেখে 2026 সালে গঙ্গা পারেও ঝড় তোলার বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। निश्चित रहिए बंगाल में भारतीय जनता पार्टी की नेतृत्व में 2026 में हम डबल इंजन की सरकार चलाएंगे ही चलाएंगे। কিন্তু বর্তমানে বঙ্গ বিজেপির সাংগঠনিক প্রস্তুতি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পক্ষে যথেষ্ট? পরিসংখ্যান বলছে বাংলায় সদস্য সংগ্রহের টার্গেটের অর্ধেক পেরোতে পারেনি বঙ্গ বিজেপি। সক্রিয় সদস্য সংগ্রহ অভিযানও আশানুরূপ নয়। এমনকি বাংলায় সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়াও আপাতত স্থগিত রাখতে হয়েছে। প্রথমবার সর্বভারতীয় সভাপতি নির্বাচনের লক্ষ্যে 5 ধাপে সাংগঠনিক নির্বাচনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। বুথ স্তরে নির্বাচনের পর মণ্ডল, তারপর জেলা স্তরের নির্বাচনের পর রাজ্য স্তরে, সবশেষে কেন্দ্রীয় স্তরের নির্বাচন হবে। রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রতি ধাপে 50% বেশি নির্বাচিত হলে তারা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু মণ্ডল সভাপতি নির্বাচনের সময় একাধিক সাংগঠনিক জেলায় অশান্তির ছবি সামনে আসে। সূত্রের খবর, 5 ফেব্রুয়ারি বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের মধ্যে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত স্থগিত থাকবে সাংগঠনিক নির্বাচন। অশান্তি এড়াতেই কি এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। আমাদের যে সাংগঠনিক পর্ব চলছে তাতে সদস্য পদের পাশাপাশি অন্যান্য কাজ তা আমাদের দলীয় নীতি অনুযায়ী হচ্ছে। ফলে আরেকবার স্মরণ করাতে চাই যে কাক কান নিয়ে গিয়েছে বলে কাকের পেছনে না দৌড়ে কানে হাত দিয়ে দেখতে হবে কান যথাস্থানে আছে। স্বপ্ন দেখা ভালো, আমার মনে হয় স্বপ্ন দেখছেন, দেখুন, আপত্তি নেই কিছু। ওনারা চেষ্টা করেছিলেন, ভারতবর্ষের অনেক মুখ্যমন্ত্রী এসেছেন এখানে এসে
চাষ করবার জন্যে পারেননি, হাল বলদ ফেলে পালিয়ে গেছেন। অতএব ভাবার কোনো কারণ নেই যে দিল্লি আর বাংলা এক, আবার এলে আবার আমরা শিক্ষা দিয়ে দেবো। রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা দীর্ঘদিনের। সুকান্ত মজুমদারের জায়গায় কাকে পরবর্তী রাজ্য সভাপতি করা হবে তা নিয়েও নানা মুনি খোলাখুলিভাবে নিজেদের মতামত প্রকাশ করছেন। বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে বঙ্গ বিজেপি যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন রয়েছে। তাহলে কি এই সব খামতি দূরে সরিয়ে রাখতে দিল্লির মতোই বাংলার বিধানসভা ভোটেও নরেন্দ্র মোদীকে সামনে রেখেই ঝাঁপাবে বিজেপি? উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।